আমন্ত্রণ জানাচ্ছি এসকেএফ অঙ্কোলজি এর সৌজন্যে সার্ভাইকাল ক্যান্সার সচেতনতার মাস উপলক্ষে বিশেষ আয়োজন বিশ্বমানের ক্যান্সার চিকিৎসা এখন বাংলাদেশে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার ফাতিহা শাফি। দর্শক, আজকে আমাদের অনুষ্ঠানের বিষয়বস্তু চূড়ান্ত করা হয়েছে সার্ভাইকাল ক্যান্সার। আর এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ডাক্তার আব্দুল্লাহ আল মামুন খান, সহযোগী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান, মেডিকেল অঙ্কোলজি বিভাগ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল। স্যার, আমন্ত্রণ আপনাকে আমাদের আজকের এই আয়োজনে। আমন্ত্রণ জানানোর জন্য আপনাদেরকে ধন্যবাদ। জি স্যার, আমরা আজকে সার্ভাইকাল ক্যান্সার নিয়ে আলোচনা করতে যাচ্ছি। শুরুতেই আসলে জানতে চাইবো যে সার্ভাইকাল ক্যান্সার এই বিষয়টি আমরা সচরাচর শুনে থাকি, কিন্তু সার্ভাইকাল ক্যান্সার বলতে আমরা কি বুঝি সেটি সম্পর্কে আমরা অনেকেই অবগত না। শুরুতেই যদি আপনি সেটি বলতেন। হ্যাঁ, গ্রামে বা দেশে আসলে প্রচলিত আছে যে জরায়ু ক্যান্সার নামে, কিন্তু এটি আসলে সার্ভিক্স একটা পোর্শন আছে, টোটাল জরায়ুর একটা অংশের নাম হলো সার্ভিক্স। সেই সার্ভিক্সে এই রোগটা হওয়ার কারণে এর নাম হলো সার্ভাইকাল ক্যান্সার। এটি আসলে জরায়ু এবং ভ্যাজাইনার যে কানেকশন, সেই অংশটা হলো সার্ভিক্স। এটা আসলে বলতে পারেন যে মিনস্ট্রুয়াল যে ব্লাডটা এই রাস্তা দিয়ে আসে, এটা হলো জরায়ুর ইনলেট বা আউটলেট, এবং এই জায়গা দিয়ে স্পার্ম যেতে পারেন। তো এই জায়গায় যদি আসলে কোনো ক্যান্সার হয় সার্ভাইকাল পোর্শনে, জরায়ুর সার্ভাইকাল পোর্শনে, তাহলে সেটাকে আসলে সার্ভাইকাল ক্যান্সার বলে। আচ্ছা, তো এই যে সার্ভাইকাল ক্যান্সার হচ্ছে সেটি আসলে কেন হয়ে থাকে বা তার পেছনের আসলে কারণ কি? এখন পর্যন্ত গবেষণায় যেটি দেখা গেছে যে সার্ভাইকাল ক্যান্সারের আসলে মূল কারণ হলো একটি ভাইরাস। ভাইরাসটির নাম হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। এই ভাইরাসের অনেকগুলো স্ট্রেইন আছে, মানে অনেকগুলো ধরন আছে, ভ্যারাইটি আছে। এটা দিয়ে সাধারণত হয়ে থাকে, মোটামুটি দেখা গেছে যে 98% কেসে 93 থেকে 98% ক্যান্সার সাধারণত এই ভাইরাসের কারণে হয়ে থাকে। আচ্ছা, বাংলাদেশের আসলে বর্তমান পরিস্থিতি কেমন সার্ভাইকাল ক্যান্সারের ক্ষেত্রে? হ্যাঁ, বাংলাদেশে সার্ভাইকাল ক্যান্সার কিন্তু যদি আমরা পৃথিবীর অন্যান্য দেশের সাথে তুলনা করি, তাহলে তাদের চেয়ে আমাদের দেশে সার্ভাইকাল ক্যান্সার বেশি। তবে যদি আমরা দক্ষিণ এশিয়ার মধ্যে চিন্তা করি, তাহলে আমাদের অন্যান্য দেশের তুলনায় সার্ভাইকাল ক্যান্সার কম বাংলাদেশে। এবং এটা টোটাল ক্যান্সার যদি ধরি, তার প্রায় 13%। বাংলাদেশে যত ক্যান্সার আছে তার প্রায় 13% সার্ভাইকাল ক্যান্সার। এবং আমরা যদি হিসাব করি যে নতুন কেস কীরকম হতে পারে, তাহলে প্রায় 1 লাখে প্রায় 10 জনের মতো মহিলা সার্ভাইকাল ক্যান্সারে প্রতি বছর আক্রান্ত হয়ে থাকে। আচ্ছা, তো সেক্ষেত্রে কি কোনো লক্ষণ বা উপসর্গ সেগুলো কি প্রকাশ পেয়ে থাকে কিনা, বা সাধারণ দর্শক যারা আছেন তারা আসলে কিভাবে বুঝবেন যে সে সার্ভাইকাল ক্যান্সারে আক্রান্ত হতে যাচ্ছে? হ্যাঁ, সার্ভাইকাল ক্যান্সার আসলে এটি সাধারণত আমরা যেটা দেখে থাকি যে 30 বছরের পরে হয়ে থাকে। আমাদের দেশে 30 থেকে 44-45 বছর পর্যন্ত এটার প্রাদুর্ভাবটা বেশি হয়ে থাকে, তবে এটা এর পরেও হতে পারে। আর যদি গড় বয়সটা আমরা হিসাব করি ওয়ার্ল্ড ওয়াইড, তাহলে এটার বয়স হলো 55 থেকে 58 বছর। এবং এটা কিছু লক্ষণ নিয়ে আসে রোগী। রোগ থাকলে তো আসলে লক্ষণ আসবেই। সেই লক্ষণ হলো যে পার ভ্যাজাইনাল ডিসচার্জ হতে পারে অনেক, যেটা আরে সাদা স্রাব বলে, অতিরিক্ত, মানে কারণ যে জায়গায় আসলে পাওয়া যায় না, বা মেডিকেল ট্রিটমেন্ট নেওয়ার পরেও যখন ভালো হয় না, অথবা পার ভ্যাজাইনাল ব্লিডিং হতে পারে। মিনস্ট্রুয়েশন ছাড়াও যখন অন্য সময় ব্লিডিং হয়, অথবা পোস্ট কয়টাল মানে সহবাসের পরে যদি ব্লিডিং হয়, তাহলে আমাদের আসলে প্রথম সন্দেহ হয় যে এটা সার্ভিক্সের কোনো সমস্যার কারণে, মানে সার্ভাইকাল ক্যান্সার আসলে আছে কিনা। তখন আমরা এটা আসলে গুরুত্ব সহকারেই এটার ইভালুয়েশন করে থাকি। আচ্ছা, বয়সের একটি বিষয় কিন্তু আপনি তুলে ধরলেন ইতোমধ্যে। আর কারা আসলে এই ক্যান্সারের ঝুঁকিতে থাকতে পারে বলে আপনি মনে করেন? এটা যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে তারা আসলে সার্ভাইকাল ক্যান্সারের ঝুঁকিতে আছেন, এবং যারা সেফ সেক্স করে না, কারণ যেহেতু এটা মেইনলি আসলে মানে সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ। অন্যান্য যে রোগগুলো আছে সেক্সুয়াল ট্রান্সমিটেড, এটাও কিন্তু ম্যাক্সিমাম কেসেই ধরতে পারেন মোর দ্যান 90% কেসে এটা সেক্স করার মাধ্যমেই ট্রান্সমিট হয়। কাজেই যারা আনপ্রোটেক্টেড সেফ সেক্স করে না, তারা কিন্তু এটার মধ্যে অনেক রিক্সে আছেন। এবং যাদের মাল্টি পার্টনার আছে তারাও কিন্তু আসলে অনেক ঝুঁকির মধ্যে আছেন।
আচ্ছা, তো সেই ঝুঁকির মধ্যে যারা আছেন তাদেরকে আসলে আপনারা রোগ নির্ণয় নিশ্চয়ই করে থাকেন, বা তারা আপনাদের শরণাপন্ন হলে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা দিয়ে থাকেন। সেই পরীক্ষা নিরীক্ষাগুলো কি কি হয়ে থাকে এবং আমাদের প্রত্যন্ত এলাকায় সেই পরীক্ষা নিরীক্ষাগুলো অ্যাভেলেবল আছে কিনা সেই সম্পর্কে জানতে চাচ্ছি। হ্যাঁ, আমাদের যদি এরকম সন্দেহ হয় যে সার্ভাইকাল ক্যান্সার হতে পারে, বয়স, তার লাইফস্টাইল এবং লক্ষণ অনুযায়ী এগুলি শুনে যদি সন্দেহ হয়, তাহলে আমরা প্রথমে বলি ভায়া টেস্ট করতে। এটা কিন্তু সরকারিভাবে অনেক জায়গায় ফ্রি হয়। জি। যেমন মেডিকেল কলেজগুলোতে যেমন আছে এবং উপজেলা লেভেল পর্যন্ত আছে। আচ্ছা। গভর্নমেন্টের সাপোর্ট আছে এবং এগুলো ফ্রি হয়। সেখানে যদি ভায়া টেস্ট পজিটিভ হয়, তাহলে আমরা কল্পোস্কোপি করতে পাঠাই। যারা কল্পোস্কোপি স্পেশালিস্ট আছেন, সাধারণত গাইনি অফ স্পেশালিস্ট যারা আছেন, তারাই সাধারণত এই টেস্টটা করে থাকেন, ভিজুয়ালি দেখে থাকেন। যদি তাদের সন্দেহ হয়, তাহলে তারা ওখান থেকে টিস্যু এনে এটা মাইক্রোস্কোপে এক্সামিন করা হয়। সেই এক্সামিনেশনের যে রেজাল্টটা, সেটা করে আসলে হিস্টোপ্যাথোলজিস্ট, এবং হিস্টোপ্যাথোলজির রিপোর্টটাই আসলে কনফার্মেটরি টেস্ট যে ওনার সার্ভাইকাল ক্যান্সার আছে বা নাই। আচ্ছা। এবং তারপরে আমরা আসলে রোগীকে এক্সপ্লেন করি যে তার কী কী চিকিৎসা নিতে হবে। আচ্ছা, আমরা যেরকমটা জানি ভ্যাকসিন কিন্তু সার্ভাইকাল ক্যান্সারের ক্ষেত্রে একটি খুবই গুরুত্বপূর্ণ একটি রোল পালন করে। কিভাবে আসলে এর ভূমিকা বা কিভাবে গুরুত্বপূর্ণ রোল পালন করে সেটি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটি বার্তা দিতেন আপনি। হ্যাঁ, আমরা এর মধ্যে জেনে গেছি যে সার্ভাইকাল ক্যান্সারের মূল কালপিট হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, জি। এবং এইটা ট্রান্সমিট হয় একজন থেকে আরেকজনে বাই সেক্স। যদি আনপ্রোটেক্টেড সেক্স করে অথবা যার ইনফেকশন আছে তার সাথে যদি সেক্স করে, জি। তাহলে এটা ট্রান্সমিট হতে পারে। এবং এটা 90%-এর উপরে কেস আছে, যারা মোর দেন 90% কেসে কিন্তু এই সেক্সুয়ালি ট্রান্সমিটেড হয়। সো আমরা যদি এই ভাইরাসটাকে প্রিভেন্ট করতে পারি, প্রতিরোধ করতে পারি, তাহলে কিন্তু সার্ভাইকাল ক্যান্সার হওয়ার রিস্ক খুবই কমে যাবে। একেবারে 98%-এর মতো প্রিভেন্ট করা সম্ভব শুধু এই ভ্যাকসিনের মাধ্যমে। ভ্যাকসিনের মাধ্যমে। কিন্তু সেই ভ্যাকসিনটি আসলে ঠিক কখন নিতে হবে, সেক্ষেত্রে কি কোনো বয়সসীমা রয়েছে কিনা? হ্যাঁ, এটার একটা বয়সসীমা আছে। একেবারেই যদি আমাদের দেশে সাধারণত 9 থেকে 26 বছর আমরা প্রচার করে থাকি, বাট আইডিয়ালি ওয়ার্ল্ড ওয়াইড যদি আমরা চিন্তা করি একেবারে উন্নত দেশের তাদের মতো, তাহলে 11 থেকে 12 বছর, 15 বছরের কম, এটা হলো আইডিয়াল এজ। তো বয়সের চেয়ে আসলে যেই হিস্ট্রিটা গুরুত্বপূর্ণ সেটা হলো বিফোর সেক্স। আচ্ছা। আর যাদের এটা পজিটিভ আছে তাদের থেকে একটু দূরে থাকা। 15 বছরের পর হলে কিন্তু ডোজ বেশি লাগে, 15 বছরের আগে হলে ডোজ কম লাগে। বিফোর সেক্স এটা ভ্যাকসিন নিতে হয়, কখনো 2টো বা 3টা ডোজ লাগে। আচ্ছা, কেউ যদি অবগত না হয় যে 15 বছরের আগে তার আসলে ভ্যাকসিন যদি না নেওয়া হয়, তার ক্ষেত্রে আসলে করণীয় কি? যে কোনো বয়সেই ভ্যাকসিন নেওয়া যায়। আচ্ছা। সাধারণত প্রেফার করা হয় যে 65 বছরের মধ্যে এনি টাইম নেওয়া যাবে। সেটা যদি এর পূর্বে উনি যদি এই ভাইরাস দিয়ে ইনফেক্টেড হয়েও থাকেন, তবু নেওয়া যাবে। আচ্ছা। কারণ হলো যে একই সময়ে একজন মানুষ সবগুলো স্ট্রেইন দিয়ে আসলে ইনফেক্টেড হয় না। হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের প্রায় 40টা স্ট্রেইন আছে। যদিও সবগুলো দিয়েই কিন্তু আসলে ক্যান্সার হয় না, এর মধ্যে এক এক সময় হয়তো দেখা যায় যে একটা স্ট্রেইন দিয়ে ক্যান্সার হচ্ছে বা একটা স্ট্রেইন দিয়ে ইনফেক্টেড হচ্ছে। রোগ প্রতিরোধ ক্ষমতার কারণে কিন্তু সেটা অটোমেটিক্যালি ভালো হয়ে যেতে পারেন। যদি রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, সেই ক্ষেত্রে তার কিন্তু একটু সমস্যা হতে পারে, যে এটা আস্তে আস্তে ম্যালিগনেন্সিতে টার্ন নিতে পারে। আচ্ছা, তো এবার আমরা চিকিৎসার প্রসঙ্গে যদি চলে আসি স্যার, আমরা যে কোনো ক্যান্সারের ক্ষেত্রে জানি যে সার্জারি, রেডিও বা কেমোথেরাপি এইসবের মধ্যে দিয়ে আসলে প্রসিডিওরগুলো অন হয়। তো সার্ভাইকাল ক্যান্সারের ক্ষেত্রে আসলে সেটি কীরকম হয়ে থাকে? সার্ভাইকাল ক্যান্সারেও আসলে চিকিৎসার ক্ষেত্রে কোনো ব্যতিক্রম নাই। এটার ক্ষেত্রেও মোটামুটি মূল চিকিৎসা হলো আসলে সার্জারি এবং রেডিওথেরাপি। জি। সার্ভাইকাল ক্যান্সারে ইনিশিয়ালি কেমোথেরাপির কোনো রোল নাই। আচ্ছা। এটা যদি শুরুতে নির্ণয় করা যায়, তাহলে শুধুমাত্র রেডিওথেরাপি দিয়েও ভালো করা যায় অথবা সার্জারি দিয়েও ভালো করা যায়। আচ্ছা। এটা পেশেন্টের ইচ্ছার উপরে নির্ভর করে।
এবং যেই পজিশনে ডায়াগনোসিস হয়েছে সেই সময় স্টেজিংয়ের উপরে ডিপেন্ড করে যে আসলে স্টেজিংয়ের উপরে কোন ধরনের চিকিৎসা তার জন্য উপযুক্ত। আমরা স্টেজিংয়ের বিষয়গুলো নিয়ে আসবো, আমাদের আরও অনেক প্রশ্ন আছে এই বিষয়গুলো নিয়ে। একটি বিরতির সময় হয়ে গেছে, বিরতির পর আবারও যুক্ত হচ্ছি। দর্শক, সময় হয়ে গেল ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। বিজ্ঞাপন বিরতির পর আবারও আমন্ত্রণ আমাদের আজকের এই আয়োজনে। আমরা কথা বলছিলাম সার্ভাইকাল ক্যান্সার নিয়ে। সৌজন্যে রয়েছে এসকেএফ অঙ্কোলজি এবং আমাদের সাথে আছেন বিশেষজ্ঞ একজন চিকিৎসক। স্যার, বিজ্ঞাপন বিরতিতে যাবার আগে আমরা ট্রিটমেন্ট পারপাসে কথা বলছিলাম এবং সেই সাথে ট্রিটমেন্টের সাথে কিন্তু স্টেজিংয়ের বিষয়গুলোও কিন্তু চলে এসেছে। তো স্টেজিং নিয়ে একটু ধারণা পেতে চাচ্ছি। আমরা স্টেজিংয়ের জন্য আসলে লোয়ার অ্যাবডোমেনের এমআরআই করে থাকি ডিজিজ এক্সটেনশন দেখার জন্য। আর যদি মনে হয় যে ডিজিজটা একটু বড় বা লেটে প্রেজেন্ট করেছে, তখন এটা আমরা সিটি স্ক্যান, চেস্ট, অ্যাবডোমেন পুরোটা করে দেখি যে আসলে কোথাও কোনো মেটাস্টেসিস আছে কিনা। যদি মেটাস্টেসিস থাকে তাহলে হয়তো আমরা কেমোথেরাপি স্টার্ট করি আগে। আর যদি মেটাস্টেসিস না থাকে, লোকালাইজড ডিজিজ থাকে, তখন চিকিৎসার অপশন হলো রেডিওথেরাপি এবং প্রয়োজনে সার্জারি। আবার কখনো কখনো একেবারে আর্লি স্টেজে হলে শুধু সার্জারি দিয়ে ভালো করা পসিবল। আচ্ছা, এই যে বললেন যে সার্জারি দিয়ে আসলে ভালো করা পসিবল, অনেকের ক্ষেত্রে ধারণা থেকে যে জরায়ুর মধ্যে যদি কাটাছেঁড়া হয় বা যদি এখানে সার্জারি হয় বা অপারেশন হয়, তাহলে সে পরবর্তীতে আসলে মা হওয়ার যে সম্ভাবনা সেটি আসলে পাবে না। বা যারা আনম্যারিড মেয়ে আছেন তারাও এই ক্ষেত্রে এক ধরনের দ্বিধাদ্বন্দ্বে ভুগে থাকেন, তাদের আসলে আশ্বস্ত করার জন্য কি বলবেন? এটা যদি একেবারে আর্লি স্টেজে ধরা পড়ে, সেই রোগী কিন্তু মা হতে পারবে। জি। কিন্তু যদি লেট স্টেজে চলে আসে, যখন আসলে পুরো জরায়ু সহই অপারেশন করে ফেলতে হয় বা অনেক লোকাল এক্সটেনশন থাকে, রেডিওথেরাপি দিতে হয়, সেই ক্ষেত্রে আসলে একটু দুশ্চিন্তার বিষয়। তার ক্ষেত্রে আসলে মা হওয়া অনেক কষ্টকর। আচ্ছা আচ্ছা, তো এবার একটু উন্নত চিকিৎসার দিকে চলে যাব। যে আমরা জানি যে অনেক দেশে অনেক উন্নত চিকিৎসার সুযোগ রয়েছে, সার্ভাইকাল ক্যান্সারের ক্ষেত্রে কি বাংলাদেশের সেই সুযোগগুলো রয়েছে কিনা? হ্যাঁ, বাংলাদেশে সব চিকিৎসাই অ্যাভেলেবল। কেমোথেরাপি, রেডিওথেরাপি, সার্জারি, সার্ভাইকাল ক্যান্সারে যা যা লাগে তার সবই বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণে আছে এবং প্রতিরোধের জন্যে ভ্যাকসিনও কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবল। জি। এবং আমাদের উচিত হবে, যথেষ্ট প্রচারণা বাংলাদেশে আছে এবং সরকারের এই ক্ষেত্রে আমি বলবো যে অনেক অ্যাডভান্স, এবং প্রচারটা আসলে একেবারেই রুট লেভেল পর্যন্ত পৌঁছে দিতে হবে। এবং ভ্যাকসিনের যে বিষয়টা আছে প্রতিরোধের জন্য, সেটা আমরা এখন বলে থাকি, আসলে আমাদের দেশে প্রচলিত আছে যে সার্ভাইকাল ক্যান্সার যেহেতু মেয়েদের হয়, কাজেই ভ্যাকসিন শুধুমাত্র মেয়েদের দিতে হবে। কিন্তু আসলে ভ্যাকসিন ছেলেদেরও দেওয়া উচিত এবং একই ভ্যাকসিন। আচ্ছা, তো ছেলেদের দেওয়া উচিত, এই কথা আপনি যেহেতু বললেন, ছেলেদের তো আসলে জরায়ু থাকে না, তো তাদের জন্য আসলে কেন সার্ভাইকাল ক্যান্সারের ভ্যাকসিন দিতে হবে? হ্যাঁ, এটা আসলে গুড কোশ্চেন। ছেলেদের তো সার্ভিক্স ইউটেরাসই থাকে না, তাহলে কেন আমরা ভ্যাকসিন দেবো? এটার ব্যাখ্যা হলো যে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস দিয়ে সার্ভাইকাল ক্যান্সার হয়। জি। ঠিক না? তো এটা ট্রান্সমিট হয় কিন্তু সেক্সের মাধ্যমে। তো একটা মেয়ে সে সেক্স করবে তো একটা ছেলের সাথে, এটাই স্বাভাবিক। তো ছেলের যদি হিউম্যান প্যাপিলোমা ভাইরাস দিয়ে ইনফেকশন থাকে তাহলে কিন্তু মেয়ের চলে আসবে। আর ছেলের যদি ভ্যাকসিন নেওয়া থাকে তাহলে কিন্তু সে আর ইনফেক্টেড হবে না। ফলে কি হবে, মেয়ের জন্যে বা ছেলে তার পার্টনারের জন্য কিন্তু একটা সেফটি মেজার নিয়ে ফেলছে, যে কারণে আসলে ছেলেদেরও এই ভ্যাকসিনের আওতায় আনা উচিত। এবং আরেকটা এক্সট্রা বেনিফিট আছে, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস দিয়ে ন্যাজোফ্যারেঞ্জিয়াল ম্যালিগন্যান্সি হয়, যে ভ্যাকসিনগুলো নিয়ে থাকলে এটারও কিন্তু একটা প্রোটেকশন দিবে। আচ্ছা আচ্ছা, ছেলেদের নিয়ে থাকলে ডাবল প্রোটেকশন, ছেলের জন্য ন্যাজোফ্যারেঞ্জিয়াল ম্যালিগন্যান্সি প্রোটেকশন এবং ছেলের যে সেক্স পার্টনার হবে তার জন্য প্রোটেকশন হিসাবে কাজ করবে। আচ্ছা, এটি একটি অত্যন্ত ভালো একটি এক্সপ্লেনেশন ছিল আপনার পক্ষ থেকে। এবার জানতে চাইবো যে আমরা যে এরকমটা জানি যে প্রিভেনশন ইজ বেটার দেন কিউর, কি কি প্রতিরোধ ব্যবস্থা আসলে গড়ে তোলা যেতে পারে সার্ভাইকাল ক্যান্সার প্রিভেন্ট করার ক্ষেত্রে? হ্যাঁ, প্রথম কাজ হবে স্ট্যান্ডার্ড লাইফস্টাইল মেনটেন করা। সেই স্ট্যান্ডার্ড লাইফস্টাইলের ভিতরে আসবে একেবারেই আদর্শ ওজন মেনটেন করা, সুষম খাবার খাওয়া
এবং পেরিনিয়াল যে হাইজিং, পার্সোনাল হাইজিং, এটাকে একটু ইমপ্রুভ করা, উন্নতি করা, যাতে রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে। রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকলে ইনফেকশন হলেও কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতার কারণে সে কিউর হয়ে যাবে। আরেকটা হলো ভ্যাকসিন নেওয়া। জি, ভ্যাকসিন নিলেও কিন্তু প্রিভেনশন হয়ে যাবে। এখন আমাদের দেশে গার্ডাসিল, যেটা 4 কোয়াড্রিভ্যালেন্ট, 4টা স্টেইনের এগেনস্টে প্রোটেকশন দেয়, সেটা ইউজুয়ালি দেওয়া হচ্ছে এখন। তবে এর চেয়েও কিন্তু আরেকটা আছে যেটা আমাদের দেশে এখনও অ্যাভেলেবল না, যেটা আমেরিকাতে দেওয়া হয়, গার্ডাসিল 9, যেটা হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের 9টা স্টেইনকে প্রোটেকশন দেয়। এগুলো প্রোটেকশনের সেফটির মেজার। আরেকটা হলো যে সেফ সেক্স করা। সেক্সুয়াল পার্টনার যত কম থাকবে ইনফেকশন হওয়ার চান্স তত কম। এবং সেক্স করার সময় যদি প্রুফ না থাকে সেফটির ব্যাপারে, তাহলে কন্ডম ইউজ করা। তো এগুলো যদি মেনে চলে তাহলে আমার মনে হয় যে সার্ভাইকাল ক্যান্সার থেকে নিজেকে মুক্ত রাখা সম্ভব। আচ্ছা, জনমনে একটি সাধারণ প্রশ্ন আসলে থেকেই যায়, ক্যান্সার মানেই আসলে মানুষজন মনে করে যে অনেকগুলো টাকা খরচের একটি বিষয় থাকে। সার্ভাইকাল ক্যান্সারের ক্ষেত্রে আসলে সেই টাকার পরিমাণটা কীরকম হয়ে থাকে? আমাদের রুট লেভেলের যে মানুষগুলো আছে তারা কি সেই খরচটা বহন করতে সক্ষম কিনা? হ্যাঁ, এটা আসলে খুবই ভ্যালিড কোশ্চেন। আমাদের সোসাইটি অনুযায়ী ক্যান্সারের বিরুদ্ধে ফাইট করা সত্যিই খুব সহজ নয়। এটা একটা অনেক লম্বা সময় লাগে চিকিৎসা করতে, অনেক ব্যয়বহুলও বটে। তবে এটা নির্ভর করে যে তার ক্ষেত্রে কী কী চিকিৎসা লাগবে এবং কোন স্টেজে রোগটা ধরা পড়ছে। যদি একেবারেই শুরুতে ধরা পড়ে তাহলে খরচ কিন্তু খুবই কম। সেটা সরকারি হাসপাতালে হলেও খরচ নেই বললেই চলে, 5 থেকে 10,000 টাকা লাগতে পারে অপারেশন করতে। আর যদি দেখা যায় যে অ্যাডভান্স স্টেজে আছে, রেডিওথেরাপি দিতে হয়, যদি সরকারি হসপিটালে রেডিওথেরাপির ব্যবস্থা করা যেতে পারে তাহলে খরচ কিন্তু কম। রেডিওথেরাপির খরচ কত হবে? 15-20 হাজার টাকা। আর যদি প্রাইভেটে দিতে হয় তাহলে খরচ 1.25 লাখ থেকে, বাংলাদেশের প্রেক্ষাপটে রেডিওথেরাপি ফুল একেবারে স্পেসিফিক যে থেরাপিটা আছে প্রায় 1.5 মাস ধরে দিতে হয়। 25 থেকে 33টা ফ্র্যাকশনে দেয়। এখানে খরচ সেন্টার বেদে ভেরি করে, প্রায় 1.25 লাখ থেকে 3 বা 3.5 লাখের মতো। আচ্ছা, তো সেক্ষেত্রে কি আমাদের কি কোনো লিমিটেশন বা কোনো প্রতিবন্ধকতা আছে কিনা, আপনি কি মনে করেন? জি, বাংলাদেশ আমরা নিজেরা আসলে সব ক্ষেত্রেই কিছু লিমিটেশনের মধ্যে থাকি। জি, চিকিৎসার ক্ষেত্রেও আমরা লিমিটেশনের বাইরে নই। আমাদের দেশে যতগুলো রেডিওথেরাপির মেশিন প্রয়োজন সেটা একেবারেই কম। গভর্নমেন্ট সেক্টরে তো এখন নাই বললেই চলে, শুধুমাত্র পিজিতে 3টা মেশিন বোধহয় আছে। আর সরকারি লেভেলে কোনো সরকারি গভর্নমেন্ট হসপিটালে এখন আর কোনো মেশিন অ্যাক্টিভ নাই, সবগুলোই নষ্ট। এটা একটা দুঃখের খবর। আমরা আশা করছি যে খুব সম্ভবত নতুন মেশিন যোগ হবে, কয়েকটা যোগ হলে আমাদের রোগীদের কষ্ট দূর হবে। প্রাইভেট অনেকগুলো সেন্টার আছে আমাদের দেশে, সেই সব সেন্টারে আসলে খরচ বেশি, কিন্তু এখনও রেডিওথেরাপি মানুষ নিতে পারছে, কিন্তু সবাই পারছে না। প্রাইভেটে গেলে যে টাকা বহন করতে হয় সেটা সবার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। জি, আমরা সে ব্যাপারে আশাবাদী, খুব শীঘ্রই হয়তোবা আমরা আশার মুখ দেখতে পাবো এবং আমাদের রোগীরা যারা আছেন তারা হয়তোবা যথাযথ ট্রিটমেন্ট পাবেন। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই আয়োজনে সাড়া দেওয়ার জন্য। আপনাদেরকে ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের আয়োজন। আমি জানি এই অনুষ্ঠানের মাধ্যমে সার্ভাইকাল ক্যান্সার নিয়ে আপনারা যথেষ্ট ধারণা পেয়েছেন, আর আপনারা ধারণা পেলেই আমরা অনুষ্ঠানের যথার্থতা খুঁজে পাবো। আপনাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এটিএন নিউজের সাথেই থাকবেন।